আজ এ যাবৎকালের সবচাইতে বড় আলোচনাটা শুরু করা যাক। যারা দেখছেন তাদের কাছে অনুরোধ, প্রত্যেকটি বিষয়ের দিকে একটু মনোযোগ দেবেন প্লিজ। শুধু ভাববেন না, বুঝতে চেষ্টা করবেন। একটা বিন্দু কল্পনা করুন, এমন একটা বিন্দু যা আগে ছিল না। বহু প্রত্যাশার পর আমরা সেই বিন্দুটি পেয়েছি। এখন আমরা আবার প্রত্যাশা করতে পারি, কল্পনা করতে পারি, এই বিন্দু একদিন সিন্ধু হবে। কথাটা একটু কনফিউজিং লাগতে পারে, পরিষ্কার করে বলি। দেশের পুরোটা বদলে যায়নি। 6 মাসে কোনো দেশ পুরোপুরি বদলে যায় না, কিন্তু ক্ষমতার কেন্দ্রে তারেক রহমান একটা বিন্দু এঁকে দিয়েছেন। মনোভাবের জায়গায়, ক্ষমতার কাঠামোর জায়গায়, আর সবচাইতে গুরুত্বপূর্ণ, মানুষকে মানুষ হিসেবে সম্মান করার জায়গায় বেশি দৃশ্যমান। এটাকে আমি মোড় ঘোরানো পরিবর্তন বলছি। কোমল মাটির এই দেশের ভূমি সন্তানের মুখে কোমল কথা শুনছি আমরা, কিন্তু সেই কোমল কথার ভেতরে দৃঢ়তা হয়তো সবাই এখনো টের পাচ্ছি না। আর যদি আমরা না পাই, তাহলে এটাও একটা পরীক্ষা। সরকারের পরীক্ষা নয়, নাগরিক হিসেবে আমাদের পরীক্ষা। তবে আজকের কথা শুধু এটুকু নয়, আজ আমি একটা লিটমাস টেস্ট করতে চাই। আসুন মিলিয়ে দেখি এই সরকার কোথায় দাঁড়িয়ে আছে। একটা বিখ্যাত বই আছে, হাউ ডেমোক্রেসিস ডাই, লেখক স্টিফেন ল্যামস্কি ও ড্যানিয়েল জিবল্যাট। তারা প্রখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী হুয়ান লিঞ্জের কাজের উপর ভিত্তি করে গণতন্ত্র বিরোধী বা স্বৈরতান্ত্রিক প্রবণতা শনাক্ত করার 4টি আচরণগত সূচক সামনে এনেছেন। 4টি প্রশ্ন: একজন রাজনৈতিক নেতা গণতান্ত্রিক নিয়ম কানুনকে প্রত্যাখ্যান করেন কিনা, রাজনৈতিক প্রতিপক্ষের বৈধতা অস্বীকার করেন কিনা, রাজনৈতিক সহিংসতাকে সহ্য বা উৎসাহিত করেন কিনা, এবং নাগরিকের স্বাধীনতা, বিশেষ করে সংবাদ মাধ্যমের স্বাধীনতা খর্ব করার প্রবণতা দেখান কিনা। আসুন তারেক রহমানকে এই 4টি প্রশ্নের সামনে দাঁড় করাই। প্রথম প্রশ্ন, গণতান্ত্রিক নিয়মকানুন প্রত্যাখ্যান করা। ক্ষমতার 6 মাসে আমরা কি তাকে গণতান্ত্রিক নিয়মের বাইরে যেতে দেখেছি? বরং নির্বাচনী প্রক্রিয়া, সাংবিধানিক কাঠামো এবং রাজনৈতিক ব্যবস্থার ভেতরে থাকার চেষ্টা করতেই দেখেছি। তাহলে প্রথম সূচকে অন্তত এই পর্যায়ে তার বিরুদ্ধে এই সতর্ক সংকেতটি দেখানো যাচ্ছে না। দ্বিতীয় প্রশ্ন, রাজনৈতিক প্রতিপক্ষের বৈধতা অস্বীকার করা। স্বৈরতান্ত্রিক রাজনীতির একটি বড় বৈশিষ্ট্য হলো প্রতিপক্ষকে আর রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে না দেখা, তাকে রাষ্ট্রের শত্রু, দেশদ্রোহী, অপরাধী কিংবা বিদেশি শক্তির এজেন্ট হিসেবে চিহ্নিত করা। কারণ প্রতিপক্ষের রাজনৈতিক বৈধতা কেড়ে নিতে পারলে তার বিরুদ্ধে দমন পীড়নকেও বৈধ বলে দেখানো সহজ হয়। তারেক রহমান বিরোধী দল এবং রাজনৈতিক প্রতিপক্ষ নিয়ে কথা বলেছেন, সমালোচনাও করেছেন। রাজনীতিতে এটা স্বাভাবিক, কিন্তু এখন পর্যন্ত তার আচরণে এমন কোনো সর্বনাশা মনোভাব স্পষ্ট হয়নি যে প্রতিপক্ষের রাজনীতি করার অধিকারকে অস্বীকার করতে হবে। বরং বিভিন্ন রাজনৈতিক শক্তিকে রাজনৈতিক স্পেস দেওয়ার চেষ্টা করতে আমরা দেখেছি। এবার তৃতীয় প্রশ্ন, সহিংসতা সহ্য করা বা উৎসাহিত করা। রাজনৈতিক উদ্দেশ্যে সহিংসতাকে ব্যবহার, উগ্র সমর্থকদের হামলা এবং সশস্ত্র গোষ্ঠীর মাধ্যমে অন্য রাজনৈতিক দর্শনকে বাধাগ্রস্ত করা, এমন কিছু আমরা দেখিনি তারেক রহমানের মধ্যে। এমন কোনো অবস্থানও নিয়েছেন বলে কেউ বলতে পারবে না। বরং রাজনৈতিক সহিংসতার নিয়ন্ত্রণের কথাই সামনে এসেছে। তাহলে তৃতীয় পরীক্ষাতেও সেই সতর্ক সংকেতটি পাওয়া যাচ্ছে না। চতুর্থ এবং শেষ প্রশ্ন, নাগরিকের স্বাধীনতা এবং সংবাদ মাধ্যমের স্বাধীনতা খর্ব করার প্রবণতা। স্বৈরতান্ত্রিক শাসক সমালোচনাকে সহ্য করতে পারে না। তারা সংবাদ মাধ্যমকে ভয় দেখান, সমালোচকদের বিরুদ্ধে আইন বা প্রশাসনকে অস্ত্র হিসেবে ব্যবহার করেন, নাগরিক সমাজের স্বাধীনতা সংকুচিত করেন। এখন পর্যন্ত তারেক রহমানের শাসনামলে এমন কোনো সুস্পষ্ট প্রবণতা আমরা দেখিনি। তাহলে এই সূচকের সতর্ক বার্তা থেকেও তাকে রেহাই দেয়া যায়। 4টি আচরণগত সূচকের আলোকে অন্তত এখন পর্যন্ত তারেক রহমানকে লিটমাস টেস্টে উত্তীর্ণই বলে মনে হয় আমার। তবে এখানে আলোচনা শেষ নয়, কারণ থিওরি দিয়েই কিন্তু সবকিছু বোঝা যায় না। কারণ রাজনীতিরও একটা পরীক্ষা আছে। বাংলাদেশের ক্ষেত্রে সেই পরীক্ষার নাম ভারত। দর কষাকষি আছে জাতীয় স্বার্থের প্রশ্নে, আর এই জায়গাটি গুরুত্বপূর্ণ। কারণ 6 মাসে কোনো রাষ্ট্রের পুরো কাঠামো বদলে যায় না, পরিবর্তন আসে ধীরে, কখনো কখনো খুব নীরবে। কিন্তু একটি সরকারের মনোভাবের পরিবর্তন, ক্ষমতাকে কিভাবে দেখা হচ্ছে, নাগরিককে কিভাবে দেখা হচ্ছে, বিরোধী মতকে কতটা জায়গা দেয়া হচ্ছে, সেগুলো
সবচাইতে গুরুত্বপূর্ণ। সেই জায়গা থেকে বাংলাদেশ রাষ্ট্র যে ইউটার্ন নিয়েছে সে কথা অন্তত এই 6 মাসে দাঁড়িয়ে আমাদেরকে বলতেই হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর থাকুন নিউজ হাবের সঙ্গে।